হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত দ্য লার্নিং হাব বাংলা ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও একটা টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এর আগে দুটো এই চ্যাপ্টারের ক্লাস কমপ্লিট করে ফেলেছি। এটা তোমরা প্রত্যেকেই জানো। এটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার, কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন, যেখান থেকে তোমাদের প্রথম সেমিস্টার, যেটা সামনে সেপ্টেম্বর মাস থেকেই শুরু, সেই সেমিস্টারের 15টা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে কিন্তু থাকবে এমসিকিউ। তো এটা অবশ্যই চ্যাপ্টারটা ভালো করে দেখবে। দুটো ক্লাস অলরেডি আমি তোমাদেরকে ইউটিউবের মধ্যে আপলোড করে দিয়েছি এবং এটা হচ্ছে থার্ড ক্লাস। পরপর ক্লাসগুলো হতে থাকবে, পাশাপাশি তোমরা এখান থেকে যে এমসিকিউ, সেই এমসিকিউ এর ক্লাসও কিন্তু দেখবে, চ্যানেলে গিয়ে তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। তার আগে বলে দিই, যেটা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, যে আমার চ্যানেলে আসছো এবং দেখছো ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি। ক্যাশ মেমোরি, যেটা আজকে থেকে আমরা শুরু করব। এর আগের দিন অলরেডি আমাদের রমটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ক্যাশ মেমোরি কম্পিউটারের একটা অতিরিক্ত একটা মেমোরি, যেটা আমাদেরকে স্পিডটাকে ইনক্রিজ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা মেমোরি। কি বলছে দেখো, কম্পিউটারের প্রসেসিং স্পিড অর্থাৎ তথ্য বিশ্লেষণ করার গতি দ্রুততর করার জন্য যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম যে এই মেমোরিটা কম্পিউটারের যে ডেটা প্রসেসিং হয় তার গতিটাকে বাড়ানোর জন্য কিন্তু, মানে দ্রুত তো হয় কম্পিউটারের কাজ, আরও দ্রুততর করার জন্য কিন্তু এই মেমোরিটা ব্যবহার করা হয়। অবশ্যই তাহলে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে দেখো কি বলছে, সিপিইউ এবং র্যামের মধ্যবর্তী স্থানে এটি অবস্থান করে। তাহলে এর লোকেশনটা কোথায়? সিপিইউ এবং র্যামের যে মধ্যবর্তী স্থান, সেখানে কিন্তু এই ক্যাশ মেমোরিটা বিরাজ করে। এগুলি বাফার বা র্যাম ক্যাশ নামেও কিন্তু পরিচিত, বাফার নামেও পরিচিত। দেখবে আমরা আগে যখন বেসিক্যালি নেটের স্পিড থাকতো না, তখন কিন্তু ইউটিউবের মধ্যে আমরা মাঝে মাঝে ভিডিও আটকে যেত, বাফারিং দেখতাম। তো যেগুলো হালকা করে একটু হোয়াইট কালার হয়ে থাকতো সেই ভিডিওগুলো চলতো, মানে যেগুলো বাফার হয়ে থাকতো। বাফার মানে টেম্পোরারি একটা মেমোরি বলা যেতে পারে। তো সেই কাজটা কিন্তু করে থাকে, বাফার হিসাবে কিন্তু কাজ করে। এগুলি মেন মেমোরি বা র্যাম অপেক্ষা অতি দ্রুত গতিসম্পন্ন এবং তুলনামূলকভাবে অনেক বেশি দামি হয়। ক্যাশ মেমোরিগুলির কম্পিউটারের গতি 50% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাহলে দেখো কতটা গুরুত্বপূর্ণ। এর যে স্পিড, যেটা কম্পিউটারে কিন্তু ক্যাশ মেমোরি যত বেশি হবে, এখন তো প্রত্যেকটা জায়গায় ইভেন হার্ড ডিস্কের মধ্যেও কিন্তু ক্যাশ মেমোরিকে ইনক্লুড করা হচ্ছে, যাতে কি হচ্ছে, স্পিডটা যতদিন যাচ্ছে স্পিডটা কিন্তু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো সেই স্পিড বাড়ানোর ক্ষেত্রে কিন্তু ক্যাশ মেমোরির ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি যে ক্যাশ মেমোরির কী সুবিধা কী আছে। তো 1 নম্বর কী বলছে দেখো, নাম্বার 1 যেটা বলা হচ্ছে যে কম্পিউটারের প্রসেসিং স্পিড অর্থাৎ তথ্য বিশ্লেষণ করার গতি 50% পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারে। আগেই আমরা পড়লাম যে মেইন যেটা কাজ সেটা হচ্ছে স্পিডটাকে বাড়িয়ে দেওয়ার কাজটা কিন্তু করে থাকে। 2 নম্বর কী বলছে? 2 নম্বর বলছে বাফার হিসাবে সাময়িকভাবে তথ্য সঞ্চয় করে র্যামের কাজে সহায়তা করে। আমরা র্যাম জানি প্রাইমারি মেমোরি, মানে যে র্যামের মধ্যে আমরা যতক্ষণ না সেভ করি ততক্ষণ পর্যন্ত কি ইনফরমেশন, মানে বিদ্যুৎ সরবরাহ যতক্ষণ থাকে সব কিন্তু কাজ কিন্তু র্যামের উপরই হয়ে থাকে। এবার র্যামের উপর কিন্তু ডিপেন্ড করে স্পিডটা হয়। তাহলে সেই র্যামের কিন্তু এই বাফার হিসাবে কাজ করে। বাফারের ব্যাপারটা আমি একটু আগেই বললাম যে অ্যাকচুয়ালি একটা টেম্পোরারি মেমোরির মতো। তো সেই বাফার হিসাবেও কিন্তু কাজ করে, র্যামকে কিন্তু প্রচুর সাহায্য করে স্পিডটাকে ইনক্রিজ করার জন্য। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বা সেকেন্ডারি মেমোরি। খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোরি কম্পিউটারের। তো চলো সেটা নিয়ে আলোচনা করি। স্থায়ীভাবে তথ্য সঞ্চয়ের কাজে ব্যবহৃত মেমোরি বা স্টোরেজ ডিভাইসগুলোকেই সেকেন্ডারি মেমোরি বলে। তাহলে সেকেন্ডারি মেমোরি কি জানলাম, যে মেমোরিগুলো স্থায়ী মেমোরি, এক কথায় বলতে গেলে সিঙ্গেল ওয়ার্ডে যদি বলা যায়, তাহলে যেগুলো স্থায়ী মেমোরি সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরির যেমন এক্সাম্পল এখানে দেখো, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, এগুলো হচ্ছে সবই সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসগুলিতে তথ্য ও ইনফরমেশনগুলি ভবিষ্যতে ব্যবহারের জন্য স্থায়ীভাবে সঞ্চয় করা যায়। স্থায়ী, এক কথায় যেটা বারবার উঠে আসছে, সেকেন্ডারি মেমোরি মানে হচ্ছে স্থায়ী মেমোরি। দেখো, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও
এখান থেকে তথ্য মুছে যায় না, যেটা আমরা র্যামের ক্ষেত্রে পড়েছিলাম যে বিদ্যুৎ প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে র্যামের যাবতীয় তথ্য মুছে যায়, ওই জন্য র্যামকে কী বলা হতো, ভোলাটাইল মেমোরি। বাট এখানে উল্টো, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও এখান থেকে তথ্য কিন্তু মুছে যায় না। এই কারণেই সেকেন্ডারি মেমোরিকে কি বলা হয়, নন ভোলাটাইল বা অক্সিলারি মেমোরি বলা হয়। কাকে? সেকেন্ডারি মেমোরিকে। বুঝে গেল? কারণ বিদ্যুৎ প্রবাহ যদি বন্ধও হয়ে যায় তারপরেও কিন্তু তথ্য ধরে রাখতে পারে, এই জন্য নন ভোলাটাইল মেমোরি বা অক্সিলারি মেমোরি বলা হয়। এই ধরনের মেমোরিগুলি ধীর গতিসম্পন্ন হলেও বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করে রাখতে পারে। আমরা জানি সেকেন্ডারি মেমোরি মানে হার্ড ডিস্ক বলো বা পেন ড্রাইভ, এই সবগুলোতে তথ্য ধারণ ক্ষমতা এদের কিন্তু অনেক বেশি হয়। যেমন র্যাম আমরা জেনারেলি কি দেখি যে একটা কম্পিউটারের মধ্যে র্যাম কত জিবি হয়, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, এইগুলো হয়। বাট দেখবে হার্ড ডিস্ক কত হয় তোমার 250 জিবি, 500 জিবি, 1 টিবি, এরকম হয়, মানে বেশি হয়, এর তথ্য ধারণ ক্ষমতা সবসময় বেশি। ওকে, প্রাইমারি মেমোরি অপেক্ষা এগুলি তুলনামূলক সস্তা হয়, প্রাইমারি মেমোরির থেকে এগুলো তুলনামূলক সস্তা হয়। প্রাইমারি মেমোরি ছাড়া কম্পিউটার চালু করা সম্ভব না হলেও সেকেন্ডারি মেমোরি ছাড়া কম্পিউটার চালু করা যায়। যেমন প্রাইমারি মেমোরি না থাকলে কিন্তু কম্পিউটার চালু করাই যাবে না, বাট সেকেন্ডারি মেমোরি না থাকলে কিন্তু আমরা কম্পিউটারকে চালু করতে পারি। কারণ পুরনো কম্পিউটার সিস্টেমগুলি র্যাম এবং রম দ্বারাই কিন্তু পরিচালিত হতো। মানে পুরনো যে কম্পিউটারগুলো ছিল সেখানে হার্ড ডিস্ক ছিলই না বলা যেতে পারে, তো সেখানে র্যাম রম দ্বারাই কিন্তু পরিচালিত হতো, মানে সেকেন্ডারি মেমোরি সেরকমভাবে ভূমিকা ছিল না। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন IBM মাইক্রো কম্পিউটার, এটা একটা এক্সাম্পল যেখানে কিন্তু অনেক পুরনো কম্পিউটার, সেখানে র্যাম আর রম দ্বারাই কিন্তু পরিচালনা হতো। ঠিক আছে, তো এরপর আমরা পরের পিডিএফটাতে চলে যাই, এটাকে আমি লিভ করে দিচ্ছি। পরের পিডিএফ 5 নম্বর পিডিএফ। তো দেখো এখানে আমরা নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, হাইলাইটারটা নিয়ে নিলাম। তো এবার কি বলছে দেখো, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসকে কটা শ্রেণীতে ভাগ করা হয়? 3টে শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু 15 নম্বরের MCQ থাকবে এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, ওই জন্য কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে, তো সেই ভাগগুলো কী কী বলা হয়েছে দেখো, যথা ম্যাগনেটিক টেপ, 3টে ভাগের মধ্যে একটা হচ্ছে ম্যাগনেটিক টেপ, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, আর একটা হচ্ছে অপটিক্যাল ডিস্ক। তাহলে 3টে কিন্তু শ্রেণীতে যেটা ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে ম্যাগনেটিক টেপ, একটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, আর একটা হচ্ছে অপটিক্যাল ডিস্ক। ঠিক আছে, তো আমরা এবার প্রথমটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাগনেটিক টেপ। তো ম্যাগনেটিক টেপে কি বলা হচ্ছে দেখো, ডিটেলস একটু আমরা আলোচনা করি। এগুলি এক প্রকার পাতলা প্লাস্টিক জাতীয় ফিতে বিশেষ, মানে একটা প্লাস্টিকের ফিতে বিশেষ বলা যেতে পারে। ফিতের উপরে ফেরোম্যাগনেটিক নামটা মনে রাখতে হবে, ফেরোম্যাগনেটিক নামক চৌম্বকীয় পদার্থের প্রলেপ থাকে। ঠিক আছে, উদাহরণ ক্যাসেট, VCP, VCR। দেখো ম্যাগনেটিক টেপের কিন্তু একটা এখানে ছবিও কিন্তু দেওয়া আছে, এই দেখো দেখা যাচ্ছে যে ফিতের মতো আগে দেখবে অনেক জায়গায় আমরা টাঙিয়ে রাখতাম, তো সেই যে জিনিসগুলো মানে যেগুলোকে ক্যাসেট বলি আমরা, ঠিক আছে, তো সেই জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক টেপ। এটা এক্সাম্পল। কিন্তু পুরনো ধীর গতির কম্পিউটারগুলিতে তথ্য সঞ্চয় করার জন্য ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো। বর্তমানে এর ব্যবহার কমে গেছে, মানে আগেকার কম্পিউটারে যেগুলো ধীর গতি সম্পন্ন ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক টেপ কিন্তু ব্যবহার করা হতো, এখন এগুলো চলে না, বর্তমানে এর ব্যবহার কমে গেছে, মানে চলে না বললেই চলে। ম্যাগনেটিক টেপ থেকে তথ্যগুলি মোছা যায় এবং পুনরায় তাতে সঞ্চয় করা যায়, মুছে দেওয়া বা পুনরায় কিন্তু সঞ্চয় করা যেত। এগুলিতে কম খরচে তথ্য সঞ্চয় করা যায়। ম্যাগনেটিক টেপের প্রধান অসুবিধা হলো দ্রুত গতিসম্পন্ন আধুনিক কম্পিউটারগুলিতে এটির ব্যবহার ততটা গ্রহণযোগ্য নয়, মানে বর্তমানে এর কোনো গ্রহণযোগ্যতা নেই, এটাই হচ্ছে মেন অসুবিধা বলা যেতে পারে। তাহলে এটা চলে গেল আমাদের ম্যাগনেটিক টেপ। এরপর আমরা চলে আসছি 2 নম্বর ম্যাগনেটিক ডিস্ক। কোথায় আসছি? ম্যাগনেটিক ডিস্ক। তো দেখো ম্যাগনেটিক ডিস্কে কি বলা হচ্ছে, এগুলি এক প্রকার নমনীয় প্লাস্টিক
বা ধাতব প্লেট, একটা প্লাস্টিক বা ধাতব প্লেট। বিপুল তথ্য এতে অতি দ্রুত সংরক্ষণ করা যায়, অনেক তথ্য খুব তাড়াতাড়ি সংরক্ষণ করা যায়। প্লেটগুলির মধ্যে ফেরিক অক্সাইড বা আয়রন অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে। তাহলে এগুলো প্রশ্নতে কিন্তু যে কোনো সময় আসতে পারে পরীক্ষাতে, যে ম্যাগনেটিক টেপে কিসের প্রলেপ দেওয়া থাকে, তখন আমাদেরকে বলতে হবে ফেরিক অক্সাইড বা আয়রন অক্সাইড যেটা, তার প্রলেপ থাকে। এগুলিতে তথ্য সঞ্চিত হয়, উদাহরণ ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ। এইগুলো কিন্তু সবই কিন্তু ম্যাগনেটিক যে ডিস্ক তার কিন্তু এক্সাম্পল। এবার আমরা এগুলো নিয়ে এক একটা করে আলোচনা করব। যেমন এখানে দেখো প্রথমে দেওয়া হয়েছে ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক নিয়ে একটা ডিসকাশন এখানে দেওয়া হয়েছে। মাইলার নামক পাতলা নমনীয় প্লাস্টিক পাতের উপর ফেরিক অক্সাইডের প্রলেপ যুক্ত তথ্য সঞ্চয়ের মাধ্যমটির নাম ফ্লপি ডিস্ক। তাহলে ফ্লপি ডিস্কের কি এখানে ডেসক্রিপশন দেওয়া হলো, একটা পাতলা একটা নমনীয় প্লাস্টিকের পাতের উপর, কি নামক প্লাস্টিকটা, মাইলার, মনে রাখতে হবে মাইলার নামক পাতলা একটা নমনীয় প্লাস্টিকের পাতের উপর কি অক্সাইড, ফেরিক অক্সাইডের একটা প্রলেপ কিন্তু দেওয়া থাকে। এটি একটি স্ট্যান্ডার্ড ফ্লপি ডিস্ক 3.5 ইঞ্চি মানে 3.5 ইঞ্চির একটা মাপের ফ্লপি হয়ে থাকে। অ্যাকচুয়ালি আরও একটা ফ্লপি হয় এখানে, অন্যান্য বইয়ে থাকতে পারে হয়তো, দু রকমের হয়, একটা হচ্ছে 3.5 আর একটা হচ্ছে 5.25। তো 3.5 যে ইঞ্চিটা এখানে যেটা দেওয়া আছে স্ট্যান্ডার্ড মাপ, সেখানে তথ্য ধারণ ক্ষমতা কিন্তু 1.44 MB, আর যেটা 5.25 সেটার তথ্য ধারণ ক্ষমতা হচ্ছে 1.2 MB। ঠিক আছে, তো এখানে তথ্য সঞ্চয় কিন্তু করা যায়। এখানে আবার তথ্য ধারণ ক্ষমতা অনুসারে আরও লোকের আরও ডিটেলসে 4খানা ভাগ করা হয়েছে, সেগুলো দেখো আমি বলে দিচ্ছি। কিন্তু মেনলি যে দুই ধরনের ফ্লপি কিন্তু হয়, একটা হচ্ছে 3.5 ইঞ্চি আর একটা হচ্ছে 5.25 ইঞ্চি। 3.5 ইঞ্চি যেটা এখানে দেওয়া আছে, যেটা স্ট্যান্ডার্ড মাপের একটা ফ্লপি ডিস্ক, সেখানে 1.44 MB তথ্য সঞ্চয় করা হয়। আর 5.25 ইঞ্চি সেখানে কিন্তু যেটা করা হয় 1.2 MB। এবার তথ্য ধারণ ক্ষমতা অনুসারে ফ্লপি ডিস্ক 4 ধরনের হয়, এরা ধারণ ক্ষমতা অনুসারে এটাকে আরও ডিটেলসে ভাগ করা হয়েছে। পাশে দেখো ম্যাগনেটিক টেপ মানে যেটা ফ্লপি ডিস্ক, তার কিন্তু চিত্রও দেওয়া হয়েছে। তো কি সেটা কি বলছে, এক নম্বর হচ্ছে SSD, সিঙ্গেল স্লাইডেড সিঙ্গেল ডেনসিটি, এটা একটা। 2 নম্বর হচ্ছে SSD মানে সিঙ্গেল স্লাইডেড ডাবল ডেনসিটি। 3 নম্বর হচ্ছে DSSD, ডাবল স্লাইডেড সিঙ্গেল ডেনসিটি। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর, 2 নম্বর। আর 4 নম্বর হচ্ছে DSDD, ডাবল স্লাইডেড ডাবল ডেনসিটি। তো এই টোটাল 4টে কিন্তু আবার এটাকে আরও ডিটেলসে কিন্তু ভাগ করা হয়েছে ক্ষমতা অনুসারে, মানে তথ্য ধারণ ক্ষমতা অনুসারে। এবার দেখো পরে চলে যাচ্ছে আমরা ফ্লপি ডিস্কে সঞ্চিত তথ্যগুলি পড়ার জন্য বা নতুন তথ্য লেখার জন্য একটি ফ্লপি ডিস্ক ড্রাইভ মানে FDD, ফ্লপি ডিস্ক ড্রাইভ FDD নামক যন্ত্রের সাহায্য নেওয়া হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে ফ্লপি ডিস্ক তো আছেই, কিন্তু ফ্লপি ডিস্ককে চালনা করার জন্য ফ্লপি ড্রাইভের ব্যবহার কিন্তু আবশ্যিক, মানে ফ্লপি ড্রাইভ লাগবে। ঠিক আছে, FDD মানে হচ্ছে ফ্লপি ড্রাইভ ডিস্ক ড্রাইভ। ঠিক আছে, আগে যেমন আমরা পুরোনো দিনে যেগুলো গোল আমরা দেখতে পাতাম, যেগুলোকে আমরা ক্যাসেট বলতাম, কিন্তু অ্যাকচুয়ালি ক্যাসেট নয়, এগুলোকে CD বলে, কম্প্যাক্ট ডিস্ক। তো এই কম্প্যাক্ট ডিস্ক আমরা বাজার থেকে নিয়ে এসে মুভি দেখার জন্য ইউজ করতাম। তো যেটাতে ওটা চালানোর জন্য আর একটা জিনিস থাকতো, যেটাকে CD রাইটার বা DVD রাইটার বলতো, সেখানে দিলে তবেই চলতো। তাহলে CD থাকলেই শুধু হবে না, তার যে রাইট যে করবে তার সেই যন্ত্র কিন্তু দরকার। সেরকম একই রকমভাবে ফ্লপি ডিস্ককে চালনা করার জন্য ফ্লপি ড্রাইভ, যেমন সিডিকে চালানোর জন্য CD ড্রাইভ, DVD ড্রাইভ এগুলো ইউজ করা হতো, সেরকম ফ্লপি ডিস্ককে চালনা করার জন্য কিন্তু ফ্লপি ড্রাইভের ব্যবহার কিন্তু আবশ্যিক। FDD মধ্যস্থ রিড রাইট হেড নামক যন্ত্রাংশটি তথ্যগুলি পড়া এবং লেখাতে সাহায্য করে। FDD মধ্যস্থ কি, রিড রাইট হেড, একটা হেড আছে সে থাকতো, সেই হেডটা কিন্তু এটাকে পড়তে বা করতে লেখার জন্য কিন্তু সাহায্য করতো। হার্ড ডিস্ক অপেক্ষা ফ্লপি ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা কম, অবশ্যই কম।
তথ্য ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম কত 1.44 MB। দুটো আমি বললাম, একটা হচ্ছে 3.5 ইঞ্চি যে স্ট্যান্ডার্ড ফ্লপি, সেখানে 1.44 MB তথ্য রাখা হয়, আর একটা হচ্ছে 5.25 ইঞ্চি যেটা এর মধ্যে নেই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কত তথ্য রাখা হয়, সেটা হচ্ছে 1.2 MB। তো অবশ্যই হার্ড ডিস্কের থেকে তথ্য ধারণ ক্ষমতা কিন্তু অনেক কম। ওকে, ডিস্কটি দ্রুত খারাপ হয়ে যায় এবং খারাপ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আধুনিক কম্পিউটারে ফ্লপি ডিস্ক এখন আর ব্যবহার হয় না, একদমই ঠিক। এখনকার বর্তমান কোনো কম্পিউটারে, আধুনিক কোনো কম্পিউটারে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হয় না। ওই জন্য দেখবে মাই কম্পিউটারে গিয়ে, যখনই তোমরা মাই কম্পিউটারে যাবে, ওখানে ডাবল ক্লিক করে যখন এন্টার করবে, তার মধ্যে দেখবে লোকাল ডিস্ক সি থেকে শুরু হয়, এ বি নেই, কারণ এ বি ফ্লপি ডিস্কের জন্য ব্যবহার করা হতো। বর্তমান কোনো কম্পিউটারে, আধুনিক কম্পিউটারে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হয় না, ওই জন্য এ আর বি ড্রাইভ ইউজও হয় না, ডাইরেক্ট সি থেকে শুরু হয়, মানে হার্ড ডিস্ক থেকে। তারপরে হার্ড ডিস্ক শেষ হলে ডিভিডি রাইটারের জন্য জায়গা থাকে, সিডি ডিভিডির জন্য, তারপরে পেন ড্রাইভ, রিমুভেবল ডিস্ক যেগুলো, তার জন্য জায়গা থাকে। ওই জন্য এ বি কিন্তু এখন থাকেও না, ডাইরেক্ট সি থেকে শুরু হয়, কারণ বর্তমানে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হয় না। আর ব্যবহার করা কেনই বা হবে, কারণ একটা সিডি যেখানে কম্প্যাক্ট ডিস্ক, সেটাও একটা সেকেন্ডারি মেমোরি, তো তার 10 টাকা বা 15 টাকা দামে তার তথ্য ধারণ ক্ষমতা হচ্ছে 700 MB, সে জায়গায় তার থেকে বেশি দামে 1.44 MB। এখন একটা অডিও, যে গানটা দেখা যায় না শোনা যায়, সেই অডিওরও একটা সাইজ হয় 5 MB 6 MB, তাহলে সেটাও কিন্তু আমরা রাখতে পারবো না যদি ম্যাক্সিমাম তার ক্যাপাসিটি 2 MB থেকেও কম হয়। তাহলে কেন ব্যবহার করবে মানুষ, যেখানে আমরা 1 TB 2 TB হার্ড ডিস্ক ইউজ করছি, রাইট? এই জন্য বর্তমানে কিন্তু আধুনিক কম্পিউটারে, কোনো আধুনিক কম্পিউটারে কিন্তু ফ্লপি ডিস্ক ব্যবহার করা হয় না। এবার দেখো ফ্লপি ডিস্কের কিছু অভ্যন্তরীণ যে গঠন, সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এগুলো ভালো করে পড়তে হবে, বারবার আমি বলছি, কারণ 15 নম্বর থাকবে এই চ্যাপ্টার থেকে, কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন থেকে। তো চলো এটা নিয়ে একটু আলোচনা করি। পুরনো কম্পিউটার সিস্টেমের ফ্লপি ডিস্কে তথ্য সঞ্চয় করার পূর্বে সেটিকে ফরম্যাটিং করে নিতে হতো, মানে তথ্য সঞ্চয় করার পূর্বে কিন্তু ডেটাগুলোকে সব ডিলিট, অর্থাৎ ফরম্যাটিং করে নিতে হতো। ডিস্ক ফরম্যাটিং করা হলে তার মধ্যে অনেকগুলি সমকেন্দ্রীয় বৃত্তাকার পথ তৈরি হতো। ফরম্যাটিং হলে একটা বৃত্তাকার পথ তৈরি হতো, সেই বৃত্তাকার পথগুলিকে কি বলা হয়? ট্র্যাক বলা হয়। ট্র্যাক মনে রাখতে হবে, সেই বৃত্তাকার পথগুলিকে কি বলা হয়, এমসিকিউতে কিন্তু চলে আসতে পারে পরীক্ষায়, যে বৃত্তাকার পথগুলি কি বলে? ট্র্যাক বলে। প্রতিটি ট্র্যাক আবার একাধিক অঞ্চলে বিভক্ত হয়, এই বিভাজিত অঞ্চলগুলিকে সেক্টর বলে। তাহলে প্রত্যেকটি ট্র্যাক আবার কি একাধিক অঞ্চলে বিভক্ত থাকে, সেই বিভাজিত অঞ্চলগুলোকে কি বলা হয়? সেক্টর বলা হয়। সেক্টরটাও তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউ এর মধ্যে চলে আসতে পারে। প্রতিটি সেক্টরে সাধারণত 512 KB কিলোবাইট থেকে 1 KB পর্যন্ত তথ্য সঞ্চয় করা যায়। রিড রাইট হেডটি এই সমস্ত ট্র্যাক মধ্যস্থ সেক্টরে সঞ্চিত তথ্যগুলিকে পড়তে পারে, অ্যাক্সেস করতে পারে। ওকে, তো আজকে আমরা ফ্লপি ডিস্কের যে অভ্যন্তরীণ গঠন এই পর্যন্তই করলাম। এটা ছিল আমাদের কম্পিউটার অর্গানাইজেশন, মানে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের 3rd ক্লাস। তো এরপরে রেগুলার ক্লাসগুলো আপলোড হতে থাকবে। প্লাস তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাজ পার কমিটমেন্ট আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে যেহেতু তোমাদের সামনেই সেপ্টেম্বর থেকেই কিন্তু পরীক্ষা, এবং এটা হচ্ছে পুরোটাই এমসিকিউ বেস, তো তার জন্য এমসিকিউ এর কিন্তু ভিডিও অলরেডি আজকে একটা পাবলিশ করে দিয়েছি এই চ্যাপ্টার উপরে, এবং কালকেও একটা কিন্তু পাবলিশ হয়ে যাবে আশা করা যায়। এবং এই ক্লাসগুলো চলতে থাকবে, কিন্তু তোমরা এই ক্লাসগুলোর পাশাপাশি এমসিকিউগুলোতে এখন বেশি ফোকাস করবে, কারণ তোমাদের এক্সামটা কিন্তু পুরো এমসিকিউতেই কিন্তু হবে সেপ্টেম্বরে। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।